বিশ্বের যা কিছু সুন্দর তার অর্ধেক নারী গড়েছে, অর্ধেক নর। কবিরা এরকমই বলেছেন, কিন্তু আসলে কতক্ষণে আমরা সেই কথাটা মানি? কোনো কিছুর ক্রেডিট কি আমরা কোনো একটা নারীকে দিতে চাই? এই যে পৃথিবীতে এত কিছু ঘটে গেল, সেটা বিজ্ঞানে এত উন্নতি হলো, চিকিৎসা আমরা এত এগিয়ে গেলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা পার করলাম, তারপর তো সাম্প্রতিক সময় একটা করোনা ভাইরাসের মতো বিশাল একটা যুদ্ধ আমরা পার করেছি, প্লেগের মতো বিষয় পার করেছি, কিন্তু সেখানে নারীদের অবদান আসলে কি ছিল এবং আসলে কি ছিল, থাকলেও কতখানি স্বীকৃতি সেটা দেওয়া হয়েছে? তো সেসব নিয়ে ভাবতে গেলে খুবই মনটা ছোট হয়ে যায়, কিন্তু সেটা আমরা একদমই করতে চাই না, কারণ আমরা প্রত্যেকটা নারী জানি আমরা সৃষ্টি করতে পারি, একটা নারীর মধ্য থেকে আরেকটা প্রাণের জন্ম নেয়, তাই নারী হচ্ছে সব সময় ক্ষমতাবান। তাই তো গার্লস পাওয়ারে পাওয়ারফুল নারীদের সাথে গল্প করতে আজকে চলে এসেছি আমি জয়ী, এবং আপনাকে ওয়েলকাম করছি আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আর আমাদের এই পুরো প্রোগ্রামটা পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়ারবিজ। তো আজকে পাওয়ারফুল কোন কোন নারী আমার সাথে রয়েছে তাদের গল্প শুনবো আর তাদের পরিচয় তাদের কাছ থেকে জেনে নিই। তো শুরুতেই আমাদের সাথে কে আছে? আপু, নিজের নামটা বলেন। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে কর্মরত আছি প্রধান পুষ্টিবিদ হিসেবে এবং ডিপার্টমেন্টের হেড। আর শুরুতে যিনি ডায়েটিশিয়ান বলেছেন, তো বোঝাই যাচ্ছে আপু একজন ডায়েটিশিয়ান, এবং আরেকজন আপু আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ রেবেকা সুলতানা। আমি কাজ করছি সোশ্যাল ইসলামিক হসপিটালে, অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি, আর সাথে জেনারেল সেক্রেটারি পুষ্টি ফাউন্ডেশনে আছি। আচ্ছা, তো দুজনে সিমিলার ডিপার্টমেন্টে আপনারা কাজ করছেন? হ্যাঁ, অবশ্যই। আমিও প্রেসিডেন্ট হিসেবে পুষ্টিবিদ ফাউন্ডেশনে আছি। আপনারা নিজেরা পুষ্টিবিদ, নিজেরা হচ্ছে, তারপরে এত এত সংগঠনের সাথে যুক্ত থেকে কিভাবে কাজ করেন? আসলে এত ক্ষমতা কোত্থেকে আসলো? এই পাওয়ারটা কোত্থেকে পেলেন? অবশ্যই গার্লস পাওয়ারফুল, ডেফিনেটলি। আমাদের সংসার সামলাতে হয়, আমাদের জব করতে হয়, এবং পাশে এই জিনিসগুলো আমাদের সামলাতে হয়। যদি আমরা যেহেতু পুষ্টিবিদ, আমাদের সেবামূলক কাজটা অবশ্যই জরুরি। তো সেবামূলক কাজ করতে গেলে কিছুটা সময় তো দিতেই হয়। বাচ্চা কাচ্চা সামলানোর পাশাপাশি, ফ্যামিলি সামলানোর পাশাপাশি, রান্নাবাড়া আছে, এগুলোর পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো করাটা জরুরি থাকে। এবং গার্লস যেহেতু পাওয়ারফুল, সেহেতু তারা পারে, তারা 10 হাত দিয়ে 10টা কাজ করতে পারে। একদম, প্রত্যেকটা নারী একদম মা দুর্গার মতো কিন্তু আমরা, তাই না, কোনো একটা দিক থেকে। আচ্ছা, এই যে একটা বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যত আমরা কাজের জন্য বের হচ্ছি তত কিন্তু নারীদের কাজের প্রেশারটা অনেক বেশি বাড়ছে। আগে আমাদের মা খালারা, যদি আমরা মা একটা ওয়ার্কিং ওমেন, তারপরও আগের জেনারেশন যারা আসলে কোনো কাজ করতেন না বাইরে গিয়ে, তো ঘরে কাজটাই করতেন, একরকম জীবন ছিল। তো এখন ঘরে কাজ করছেন, টাকা আর্ন করছেন, এবং সন্তানদেরকে লালন পালন করছেন, কাজটা একটু বেড়ে গেল না আপু? বিষয়টা হচ্ছে যে ইচ্ছাটা অনেক বড় বিষয়। আমরা কিন্তু অনেকে ঘরেও বসে থাকি, অনেকে বাইরে কাজ করেও সংসার সামলায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, পাশাপাশি হচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা অনেক হাই হতে হবে, যে অন্য মেয়েরা কি করছে তাদেরকে দেখে শেখা। তো আমরা যেহেতু একটা ফাউন্ডেশন চালাচ্ছি, এবং এই ফাউন্ডেশনটা, অনেক রকম ফাউন্ডেশন বাংলাদেশে আছে, বাট পুষ্টিবিদ ফাউন্ডেশনটা শুধুমাত্র পুষ্টি নিয়ে যে সেবামূলক কাজগুলো হয় সেগুলো নিয়ে, এবং এখানে যারা জড়িত আছেন এরা হচ্ছে বাংলাদেশের যেসব হসপিটালে ডায়েটিশিয়ানরা কাজ করছেন এবং এনজিও বা পাবলিক সেক্টরে যে পুষ্টিবিদরা কাজ করছে, তারা কিন্তু হচ্ছে এই ফাউন্ডেশনটা হচ্ছে জড়িত, এবং তারাই হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন ইউনিয়ন লেভেলে যে কাজগুলো হচ্ছে আমাদের সেবামূলক, সেগুলোতে কিন্তু তারাই হচ্ছে অংশগ্রহণ করছে। এখন কিভাবে করছে? এটা তো আমরা নিশ্চয় চাকরির পাশাপাশি করছি, তাই তো? আমাদের সবার একটা জব আছে, সবার চেম্বার প্র্যাকটিস আছে। তো আমাদের সেবামূলক কাজটা আমরা হচ্ছে বিভিন্ন জেলাতে আমাদের পেশাবিদরা ওভাবে ভাগ করে নিয়েছে, যার যেদিন সুযোগ হচ্ছে তারা সেই মানুষটাকে সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ হওয়ার পরে যে আমরা পথ্য দিয়ে থাকি, সেই বিষয়গুলোকে অ্যাওয়ার করার জন্য আমাদের ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে চলমান রেখেছি। তো আমরা একজন মানুষের সুস্থ এবং অসুস্থতা দুইটাই নিয়েই কাজ করছি। তো সেটা একটু ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, যে জায়গাগুলোতে পুষ্টি সেবাটা যাচ্ছে না সেই জায়গাতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা ঝুপড়িগুলোতে কাজ করছি, আমরা স্কুল কলেজে কাজ করছি। এমনিতেই কিন্তু আমাদের দেশে নারীরা কিন্তু ডাক্তারের কাছে কম যায়, নারী পুরুষ সবাই। আমাদের কিন্তু এক ধরনের ডক্টর ভীতি বা গিয়ে চিকিৎসা সেবার প্রতি এক ধরনের ভীতি আছে। তো সেই ক্ষেত্রে বড় বড় যেসব রোগ রয়েছে সেগুলো তো শুধুমাত্র সেই রোগের জন্য বেশি যাওয়া হয়। তো সেক্ষেত্রে ডায়েটিশিয়ান বা ডায়েট বলে যে আলাদা একটা বিষয় আছে, বা পুষ্টিকর খাদ্য গ্রহণের মানে সেটা যে জেনে বুঝে করতে হয়, সেটা জানার সংখ্যাটা আসলে কিরকম, বা
হয় না যে আসলে কি মানুষ সচেতন? এই বিষয়টা শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে জানিয়ে দিই যে শুধুমাত্র আমরা গল্প করবো বিষয়টা একদমই তা না। আমি গল্প করতে করতে আপনাদের সাথে কুইজ খেলবো। তো 3টা পার্ট থাকছে আমাদের, 3টা পার্টে 3টা কুইজ থাকছে। তো 3টা কুইজেরই যিনি সঠিক উত্তর দিবেন তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ঠিক আছে? তো একটু পরে সেই কুইজটাও খেলে ফেলবো এবং এরপরে আমাদের সাথে একজন বিশেষ অতিথি জয়েন করবেন অন্য একটা বিষয় নিয়ে। তো সেই গল্পটা তার সাথে গল্প করব, সেই গল্প আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই গল্পের মধ্যে থেকেও 2টো প্রশ্ন থাকবে দুজনের জন্য, সেটাও কিন্তু একটা কুইজ। এবং লাস্ট এপিসোডে থাকবে হচ্ছে, লাস্ট পর্বে থাকবে হচ্ছে একটা চমৎকার ধাঁধা, যেটা পারলে অবশ্যই 30+ পয়েন্ট পাবেন, আর যদি না পারেন তাহলে -15 হয়ে যাবে। মানে খেলার নিয়মটা আমি শুরুতেই বুঝিয়ে দিলাম। তো যে প্রশ্ন ছিলাম যে আসলে কি মানুষ সচেতন বা আসে সেরকম ভাবে ডায়েটিশিয়ানের কাছে? যেমন ঢাকার মানুষ বলেন, শহরাঞ্চলের মানুষ, তারা যথেষ্ট সচেতন। তারা অনেকে ইচ্ছা করে আসে যে জানার জন্য যে কিভাবে লাইফস্টাইলটা তারা মডিফিকেশন করবে এবং মডিফাই করে সুস্থ থাকতে পারবে। কিন্তু যারা গ্রাম অঞ্চলে, তারা এই দিক থেকে তেমন কোনো সচেতনতা খুবই আমরা কম পাই, খুব কম যে তারা চিন্তা করে খাবারটা খুব সুন্দর করে ব্যালেন্স ওয়েতে খাবে। যেমন আমাদের যে কোনো বাড়িতেই হোক না কেন অনেক পদ হয়তো রান্না হয়, কিন্তু তারা লক্ষ্য করবেন একটা যে কোনো একটা যেটা ভালো মনে হচ্ছে সেটা দিয়ে খেয়ে উঠে চলে যায়, বেশি করে ভাত খায়, তরকারি অল্প নেয়, দেন একটা খেয়ে চলে গেল। সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা যে ব্যালেন্স, তেমন না যে তাদের বাসায় রান্না হচ্ছে না, গেদাহীন সবজি রান্না হচ্ছে, শাক রান্না হচ্ছে, প্রোটিন জাতীয় একটা মাছ মাংস রান্না হচ্ছে। ব্যালেন্স ওয়েতে খেলে কিন্তু পেটটাও ভরে, ব্যালেন্স ওয়েতে খেলে কিন্তু তারা রোগ মুক্ত থাকে এবং সুস্থ থাকে। আমরা বিভিন্ন রকমের ক্যাম্পিং করি পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে, বিভিন্ন এলাকায় যাই, আমরা কিন্তু অনেক পাই যে অনেক বেশি ডায়াবেটিক, প্রেশার অনেক বেশি, হয়তো ডায়াবেটিক কমে 2-এ চলে আসছে কিন্তু সে বুঝেই নি, অথবা ডায়াবেটিক বেড়ে তার হয়তো 26-এ চলে গেছে, সে বুঝেই না, টেরই পায় না, অথবা কখনো জানেই না যে তার ডায়াবেটিস। আবার সেটার সাথে যদি আন্ডারলাইন কোনো কন্ডিশন থাকে ডায়াবেটিকের, সেক্ষেত্রে তো এই বিষয়গুলো বা লক্ষণগুলো খুব একটা প্রকাশ পায় না, সেটা একটা বড় কারণ। কিডনি রোগের ব্যাপারে তো তারা একদমই সচেতন না। তো এগুলো সচেতনতা না থাকার কারণে তাদের কিন্তু রোগবালাই বেশি হয়। একদম ঠিক, আমি এই পয়েন্টে বলতে চাচ্ছিলাম, কারণ আমরা যারা ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে যে বাথরুম কিরকম হবে সেটা ভেবে কিন্তু আমরা পানি অনেক কম খাই, সেটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়। মেয়েদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, যে ওয়াশরুমে যাব এই কারণে পানি খাবো না, অথবা পানি খেলেও কম খাবো, অথবা ওয়াশরুম চাপিয়ে রাখবো। কিন্তু অসুবিধা তো আসলে হয় আপু, কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে মানে কোনো কারণে একটা মানে বাথরুমের প্রেশার আসলো, সেটা তো খুবই অস্বস্তিতে ফেলে আমাদেরকে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের যেমন পাবলিক টয়লেট একদমই নেই, এই জায়গাগুলো যদি একটুখানি কোনোভাবে ঠিক করে, এই জায়গাগুলোতে উদ্যোগ নিতে আসলে কি যে সরকারি ভাবে তো এগুলার একটা উদ্যোগ নিতে হবে, কারণ ওই জায়গাগুলোতে আমাদের তো হাত দেয় অ্যাটলিস্ট। আমরা যখন গ্রামে যাচ্ছি বা অনেক প্রেগনেন্ট মা আছে যারা হচ্ছে যে আয়রন, ফলিক অ্যাসিড এগুলা খায় না, ক্যালসিয়াম খায় না, ডাক্তারদের কাছে ঠিক মতো যায় না, এবং তারা জানেও না যে তাদের হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস টাইপের কিছু জটিল আকার ধারণ করতে পারে। একটা বাচ্চার ক্ষেত্রেও সেটা অনেক ক্ষতি হতে পারে, একটা অসুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, একটা অটিজম বাচ্চা জন্ম দিতে পারে। তো ওই রোগ জটিল হওয়ার আগে থেকেই আসলে আমাদের সচেতনতা বৃদ্ধি হতে হবে। এটা হোক সেটা আপনি যেটা বললেন যে ওয়াশরুমের ক্ষেত্রে হোক, সেটা আমাদের পানি খাওয়ার ক্ষেত্রে হোক, সেটা কৈশোরকালীন পুষ্টির ক্ষেত্রে। সেটা ছাড়া তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই যে মানে যত যেরকম ফ্যামিলি হোক, যে পরিবারের যেটাই রান্না হোক, ভালো পিসটা ভাইটা পাবে, মানে মেয়েটা একটু কম, এটা কিন্তু এখনো আছে, আপনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি জানি না এই মানে ছেলে প্রীতি মায়েদের কারণ। আপনাদের কি ছেলে সন্তান আছে? হ্যাঁ, ওর 2টো ছেলে, আমারও 2টো ছেলে। দুটো ছেলে হলে এই জন্য আপনি কম করতে পারবেন না, একটা মেয়ে থাকলে পারতেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মা কখনো করেনি, যার কারণে আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হচ্ছে কি যে মেয়েদেরকে একটু চালাক হতে হবে। কেমন যে আমরা প্রথমত হচ্ছে একবার হচ্ছে আমাদের মা ছোটবেলায় সেটা করেছে হয়তোবা, পরবর্তীতে আমরা নিজেরাই নিজেদের প্রতি করছি। কিভাবে করছি? হাজবেন্ড আসবে তারপর খাবো, এই যে খাওয়ার টাইমটাকে অনিয়ম করা, হাজবেন্ডের জন্য ভালোটা রেখে দেওয়া, হ্যাঁ, তারপরে হাজবেন্ডের পরে ছেলে হচ্ছে, ছেলের জন্য ভালোটা রেখে দেওয়া। আমি বলছি যে কারো হয়তো ছেলেই বাচ্চা, কারো হয়তো মেয়ে বাচ্চা, আমি বলছি না যে এখানে শুধু ছেলেদেরকে দেওয়া হচ্ছে বা এরকমটা, আমি বলছি আমরা আমাদেরকে যত্ন করবো। তার মানে মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি নিজে হেলথ আমাদের উচিত হচ্ছে যে খুবই বেশি দেখা যায় যে মা দেখবেন সবচেয়ে লাস্টে খাবারটা খায়। যতই বলে দেই পেশেন্টকে যে আপনার ডায়াবেটিস আছে, আপনি সময় মতো খাবেন, উনারা দেখছেন গিয়ে দেখি সবার রান্না বান্না করে লাস্টে খাবারটা খাচ্ছে সময়ের বাইরে গিয়ে, নিজের সময় ওনার
ঘড়িটা ঠিকঠাক মতো কাজ করে না। ঠিকঠাক কাজ করে না, তো এই কারণে কিন্তু আমরা বলে দিই, কিন্তু মেয়েরা তো নিজেরাই কিন্তু নিজেরা আর এই সমস্যাগুলো ক্রিয়েট মনে করে। করে যে এই যে হ্যাঁ বলছেন যে ঠিক আছে সেই পরিবার যদি কোনো ছেলে এরকম ডায়াবেটিস থাকে বা টাইমলি খাওয়ার কথা হয়, পরিবারের কিন্তু সকল নারী সদস্য সেই পুরুষ সদস্যটাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে থাকে এবং তাকে কিন্তু টাইমলি খাওয়াটা দেওয়া হয়। আমার কাছে মনে হয় যে এখানে না আরো কিছু মানুষের মানে খুব বেশি কেয়ার হওয়া দরকার, লাইক মা, লাইক শাশুড়ি, ননদ বা হচ্ছে ভাবি, কেননা তারাও তো মেয়ে। আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ গার্ডিয়ান যদি কেউ বড় থাকে এরকম বা একটা প্রেগনেন্ট মা তার দেখাশোনা করে তো তার পরিবারের লোকজন, সেক্ষেত্রে একটা ছেলে হয়তো কাজে থাকছে, একটা ছেলে বাচ্চা হয়তো স্কুল কলেজে থাকছে, তার পাশে যে মেয়েটা আছে, মহিলাটা আছে, তাকে একটু কেয়ার করা, মানে তাকে একটু দেখে রাখা। তো আমার মনে হয় এগুলো একটু বাড়াতে হবে। যারা মোটামুটি পুষ্টি নিয়ে জানে, এখন তো অবশ্যই ফেসবুকের যুগ, মানুষ অনেক কিছু শিখে যাচ্ছে, সেটা যদি হেলদি ওয়েতে হয়। কিন্তু এটার মধ্যে আবার একটা বিষয় আছে যে হচ্ছে ফেসবুকে হ্যাঁ খারাপও আছে। আসলে সঠিক কোনটা তথ্য সঠিক কোনটা আমরা যদি বলি যে আমরা একটা রোগ নিয়ে কথা বলবো, সেটা আমাদের একটারে নাই, আমরা কিন্তু ডাক্তারদের ভিডিও দেখবো, তাই তো, ওই রিলেটেড ডাক্তার, ওই সাবজেক্টের ডাক্তার। তো আমি মনে করি যে যখন আমরা পুষ্টি নিয়ে কথা বলবো বা শিখবো, তখন নিশ্চয়ই একজন ওই টাইপের পুষ্টিবিদ বা একজন ডায়েটিশিয়ানের কথা শোনা, যারা হচ্ছে ওইটাতে মানে সার্টিফাইড বা তারা ওই সাবজেক্টে পড়েছে বা একটা জায়গাতে জব করে, নিশ্চয়ই সে ভুলভাল বলবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা মানে ওকালতি করতে শুরু করি, আমাদের কিন্তু কি করতে হবে, যে নর্মালি আমাদের উকিল হতে হবে, আমাদের তাদের কথাই শুনতে হবে বা তার কথা। সেটাই এখন ফেসবুক থেকে জ্ঞান নেওয়া মানে হচ্ছে, আমার মনে হচ্ছে যে কোয়াক প্র্যাকটিসটা যদি না হয়, সেটা আমরা যদি সুযোগ করে না দেই। আপু আমরা এই পর্বে কুইজটা খেলে ফেলি, কারণ হচ্ছে আমরা অনেক বেশি সিরিয়াস আলাপের দিকে চলে যাচ্ছি, কিন্তু বিষয়টা আসলে সিরিয়াস এবং যখন when it comes to a woman তখন অবশ্যই এটা অনেক বেশি সিরিয়াস। তো আমরা একটু চট করে দুটো কুইজ দুজনের জন্য খেলে ফেলি। কে আগে খেলবেন? কে? ও ভালো কুইজ উত্তর দিতে পারে, ভালো উত্তর দিতে পারেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সুইতাপুকে দিয়ে শুরু করছি। ঠিক আছে, দিনে রাতে চলে, হাঁটে না, সময় বলে, কথা বলে না, আমি কে? ঘড়ি। হ্যাঁ, দিনে রাতে চলে, হাঁটে না, তারপরে কি ছিল? সময় বলে, কথা বলে না। হ্যাঁ ঘড়ি। তাই? হ্যাঁ, টিকটক। এই যে এটা তো একটা কথা হলো না নাকি? অবশ্যই না। আচ্ছা, 30 সেকেন্ড টাইম পাবেন, কিন্তু আপনি একটু সময় চলে যাচ্ছে, অন্য কোনো কিছু মাথায় আসে কিনা দেখেন। যদি সঠিক উত্তর দেন 10 পয়েন্ট পাবেন, ভুল উত্তর দিলে অবশ্যই নম্বর কাটা যাচ্ছে না। দিনে রাতে চলে, হাঁটে না, সময়। হ্যাঁ মানে সময় বলে, কথা বলে না। সময় না, সময় বলে, কথা বলে না, সময়ের মধ্যে আছে। আপনি বলেছিলেন ঘড়ি। দিনে রাতে চলে, হাঁটে না, এটা ঘড়ি, সময়, সূর্য, এই টাইপের জিনিসই তো হবে। আমার সূর্য মনে হচ্ছে নরমালি ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আমার মনে হয় ঘড়ি হবে, কিন্তু আপনাকে 10 পয়েন্ট দিয়ে দিলাম। ওটার একদম উত্তরটা সঠিক হয়েছে, তারপর জন্য হাততালি। সীতাপুর প্রথম কুইজটা আপনি পেয়ে গেছেন, তো আপনার জন্য 10 পয়েন্ট আপনি অলরেডি পেয়ে গেছেন আপনার ঝুড়িতে, এবং সেই সাথে প্রত্যেকটা উত্তর যদি সঠিক হয় আপনার 3টা পর্ব মিলে, তাহলে সেক্ষেত্রে যিনি প্রথম হবেন তার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো এবার আমরা একটু রেবেকা আপুর কাছে চলে যাই। ঠিক আছে, আপনি প্রস্তুত? আপনারটা কিন্তু একটু কঠিন আছে। ব্রেডের সাথে খায় আমায়, হয়ে যায় মাখা, প্রোটিনেতে পরিপূর্ণ, বলে সবাই সখা, আমি কে? দুধ মাখা হয় না, আপনি বলতে পারবেন না। ব্রেডের সাথে খায় আমায়, ব্রেডের সাথে খাওয়া যায়, হয়ে যায় মাখা, মাখিয়েও খাওয়া যায়, আবার এটা কিন্তু প্রোটিনে একদম ভরপুর। ব্রেডের সাথে খায় মানে ব্রেড না রুটি, পাউরুটি। ও ব্রেডের সাথে খায়, আচ্ছা। সময় কিন্তু চলছে, টিক 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 টিক। এটা মাখন টাইপের হবে, নিশ্চয় মাখন হবে। আমি প্রথমে ব্রেড ভাবছিলাম। না, ব্রেডের সাথে তো খাওয়া যায়, ব্রেড মানে হ্যাঁ, না যাই হোক, ব্রেড বা পাউরুটির সাথে খাওয়া যায়। আমি আপনি কাছাকাছি গেছেন, আর একটু একটা ধাক্কা দিলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। মাখন টাইপের কিছুই হবে নিশ্চয়ই। হ্যাঁ, টাইপ সেটা তো বলতে হবে আপনাকে আপু। মাখনই তো বললাম না, টাইপের বললে হবে না, একটা পার্টিকুলার কিছু একটা। মাখনই বলেছি। আচ্ছা, এটা কি আমরা উত্তরটা নিয়ে নিব? আচ্ছা, এবার আপনি বলেন। মাখন, চিজ, এটাই। আচ্ছা ওকে, আমরা একটু স্পেসিফিক্যালি যদি উত্তরটা দিই, সেটা হচ্ছে এটা আসলে হচ্ছে বাটার বা পিনাট বাটার স্পেশালি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি, এবং সেজন্য আপনার জন্য থাকলো 10 পয়েন্ট, দুজনে 10 পয়েন্ট পেয়ে গেছেন।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার সাথে একটা টপিক আমরা ছিলাম, তো আমার মনে হয় সেই টপিকটা আমরা ফেরত আসি। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছি, আর হয় কি যখন ইনভলভ হয়ে কারো গল্প শুনে সময়টা ঠিক টের পাওয়া যায় না। যাই হোক দর্শক, আমরা গার্লস পাওয়ারের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পর আমাদের সঙ্গে যোগ দেবেন একজন বিশেষ অতিথি। তার গল্প তার কাছ থেকে শুনবো, এবং সেই পর্ব থাকবে কুইজ, এবং সেই পর্ব থাকবে আমাদের আজকে দুজন অতিথির সঙ্গে। থাকুন, ফিরছে ছোট্ট একটা বিরতির পর। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার। জয় আছে সাথে, এবং আমার সাথে আছেন দুজন ডায়েটিশিয়ান, এবং সে সাথে বলেছিলাম একজন বিশেষ অতিথি আমার সাথে জয়েন করবে, এবং তার সাথে আমি কিছু গল্প করব, এবং সেই গল্পের মধ্যে থেকে দুটো কুইজ আমি দুজনের জন্য করব, এবং সেটার সঠিক উত্তর দিতে পারলে দুজনের জন্য থাকছে 10 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। তো কে আছেন আমাদের সাথে তাকে একটু দেখে নিই। হ্যালো আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এনেছেন পুনম কাজী আপু। তো আপু কি করেন এবং আজকে আমাদের জন্য কি কে নিয়ে এসেছেন আপুর কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি পুনম কাজী, ওনার অফ পিঙ্কি বুটিক্স। আমি থাকি হচ্ছে বাড়িধারা ডিএইচএসে। আমার কাজ সম্পর্কে আমি নিজে একটু বলতে চাচ্ছি ছোট করেই। আমি আসলে কাজ করি অনেক দিন যাবতই। ছোটবেলা থেকেই আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার কাজের প্রতি একটা, বিশেষ করে হাতের কাজের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, এবং সেই ফ্যাসিনেশনটা তৈরি হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার ঘরে আমার নিজের মা হাতের কাজ করতেন এবং খুব যত্ন করে কাজ করতেন। সেখান থেকে আসলে আমার মার কাজটা দেখে দেখে আমার খুব ভালো লাগাটা জন্ম হয়ে যায়, এবং সেই ভালো লাগাটা আস্তে আস্তে আমার ভিতরে অ্যাবজর্ব করতে থাকি এবং ভালোবাসা তৈরি হতে থাকে। তখন আমি কি করি, আমার মা তো চাইতেন না যে আমি পড়ালেখার রেখে এই কাজ করি, তারপরও আমি একটু চুরি করে করে লুকিয়ে লুকিয়ে কাজ করতাম। পড়ার টেবিলের নিচে রেখে কাজ করতাম, ফ্রেমের মধ্যে একটু ছোটোখাটো ডিজাইন করে এঁকে তারপর সেলাই করতাম সুই সুতা দিয়ে। অনেক সময় মা দেখে ফেলতো, আমাকে বকাও দিত। না, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে পুনম আপু, ওই যে আমরা তো দেখি বেশিরভাগ সময় টেবিলের নিচে বাবা মাকে লুকিয়ে প্রেমপত্র টাইপ জিনিসপত্র করা হতো, তো সেটা করতে গিয়ে অভ্যাসটা হয়েছে নাকি সেটা এটা করতে গিয়ে ওই অভ্যাসটা হয়েছে? আমাকে একটু আসলে সেটা হয় নাই। হ্যাঁ, প্রেম করি নাই তা বলবো না, প্রেম করেছি, কিন্তু সেটা যে প্রপারলি প্রেমের টাইমে দরকার ছিল সেই টাইমে করি নাই। সেটা আমি অনেক পরে 23 বছর বয়সে আমি গিয়ে প্রেম করেছি। আচ্ছা। তো 25 বছর বয়সে আমি বিয়ে করেছি, কিন্তু আমার প্রেমের কোনো কাহিনীটা ওরকম, মানে ছোটবেলায় যে সবার থাকে ওরকম কোনো প্রেম কাহিনী আমার নাই। ছোটবেলার প্রেম আপনার যে হাতের কাজ বুটিকের কাজের প্রতি? জি জি, আমার মা যেহেতু কাজ করতেন ওটা দেখে আমার আসলে সবসময় ভালো লাগতো যে আমার মা যা দেখতেন তাই করতেন, সেটা কার্টিন হোক, হাতের সেলাই হোক, মেশিন এমব্রয়ডারি হোক, বা মেশিনে উলের কাজ হোক। মানে যখন দেখতাম যে কোথাও যে মানে আমাদেরকে নিয়ে যেত বা কোথাও দেখতো একটু হাতের কাজ, ওটা দেখে কেন জানি আমার খুব আগ্রহ সৃষ্টি হয়ে যেত যে এই কাজটা কিভাবে করা যায়। হাত দিয়ে ধরে ধরে দেখার চেষ্টা করতো সেলাইটা কিভাবে, যেহেতু উনি পারতেন, করে করে অভ্যাস ছিলেন। আবার একটা ট্রেনিংও আম্মা সেনা কল্যাণে নিয়েছিলেন, সেখানে আম্মা প্রথম ফার্স্ট হয়েছিলেন। আম্মাকে তখনকার সময় ফার্স্ট হওয়ার কারণে একটা সার্টিফিকেটও দিয়েছিলেন। বাহ। তো নিজে যখন কাজ করতে শিখেছি একটু একটু করে, তখন আমার কাজের প্রতিও আমার সেই আগ্রহটা এবং যত্নটা তৈরি হয়ে গেছে। আর তো সেটা তো কাজের প্রতি আগ্রহটা তৈরি হয়েছে, কিন্তু এটা তো একটা ব্যক্তিগত বিষয় ছিল। তো সেখান থেকে যখন আপনি ব্যবসা করছেন বা সবার সামনে পণ্যটা তুলে ধরছেন, সেটা একটা আলাদা একটা সেক্টর, আলাদা একটা জনর আমি বলবো। তো সেই আগ্রহটা কিভাবে বদলে গেল? ধরেন যে কোনো মেয়ে এসে বলে তার এরকম হাজবেন্ড নিয়ে বাধা সৃষ্টি, শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে বাধা সৃষ্টি, বাবা মার পরিবার থেকে বাধা সৃষ্টি, কিন্তু আসলে আমার সেই জায়গাটায় ভিন্নতা ছিল। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা যেহেতু জানতেন আমি সবসময় কাজ করি, আমার বিয়ের পরও জানতেন যে আমি এখনো কাজ চালিয়ে যাচ্ছি, আর আমার শ্বশুর বাড়ির মানুষও জানতেন যে আমি অনেক আগে থেকেই কাজ করি, সেই স্কুল কলেজ থেকেই আমি কাজ করি। আমি ইন্ডিপেন্ডেন্ট টাইমে একটা দেশের বাইরেও চলে যাই, সেই বাইরে গিয়েও কিন্তু আমি কখনো কাজ বন্ধ রাখিনি। আমি সুই সুতা সবকিছু নিয়ে গিয়েছিলাম ওখানে। আমি দেখে দেখে আমি বিভিন্ন সিনারি আমি আর্ট করে কাপড়ের মধ্যে আমি সেই সুতা দিয়ে বিদেশের বাড়িতেও আমি সেই কাজ করে সম্পন্ন করেছি। আমার শ্বশুরবাড়ির মানুষ কখনো এই কাজে আমাকে কখনো বাধা দেয়নি। আচ্ছা, বাধা দেয়নি, কিন্তু কেউ কি আপনাকে ইন্সপায়ার করেছে? জি হ্যাঁ, অবশ্যই। সেটাই আমি খুব প্রাউডলি বলতেছি। যেমন আমার বড় যা, আমি বাধাটা সৃষ্টি হতাম কখন, আমার যেহেতু বিয়ের 1 বছর পরে আমি ফার্স্ট বেবি কনসেপ্ট করেছি আমার ছেলে, তো ও
আস্তে আস্তে বড় হতে শিখলো। যখন আমার বাচ্চাকে স্কুলে দিয়েছি তখন আমার বাধা সৃষ্টিটা তখনই হয়েছে যে বাচ্চাটাকে সকালে আর্লি রেডি করা, নাস্তা দেওয়া, টিফিন দেওয়া, স্কুলে পৌঁছে দেওয়া, তারপর আমি আবার বাসায় এসে দুপুরের লাঞ্চ রেডি করা, আবার বাচ্চাটাকে স্কুল থেকে আনতে যাওয়া। একটু যেহেতু দূরত্ব ছিল সেহেতু আমার ওই জায়গাটা একটু কষ্ট হয়েছে, এবং কষ্ট হতে আমি মাঝে মাঝে আমি খুব কষ্ট ফিল করতাম। আমার খারাপও লাগতো, আবার ভালো লাগতো যখন কাজ কষ্ট করে আমি যখন সম্পন্ন করে কারো হাতে আমার ক্লায়েন্টকে পৌঁছে দিতে পারতাম, তখন তারা যখন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো কাজের, তখন আমার ভালো লাগতো। আমি আমার যাকে যখন বলতাম আমি আর কাজ করব না, আমার যা বলতো কেন কাজ করবো না, আমি বলছি কষ্ট হয়। তখন আমার যা বলতো কেন কষ্ট হচ্ছে, একটু করো না, অসুবিধা কি, ছেড়ে দিও না পুনম, কারণ আমরা তো ইনকাম করতে পারি না, আমরা কাজ সারাদিন কাজই করি, তুমি তো এটা থেকে তোমার একটা আর্নিং সোর্স আসতেছে, আর আমাদের হাজব্যান্ডের প্রতি ডিপেন্ডেন্ট আমরা, তুমি তো ডিপেন্ডেন্ট না, তোমার এটা কখনোই ছাড়বা না। তো এই কথাটা আমার প্রতিবার মনে হয় যে আমার বড় যে আমাকে কাজের ইন্সপিরেশন দিয়েছে, যে আমাকে সবসময় অনুপ্রেরণা যোগাইছে যে তুমি কাজ ছেড়ে দিও না। বাহ, চমৎকার। আপনার মতো এরকম যা ঘরে ঘরে থাকুক, তাহলে প্রত্যেকটা নারী খুবই নির্বিঘ্নে চমৎকার ভাবে কাজ করতে পারবে। তো আপু, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি তো একটা সুন্দর একটা শাড়ি পরে আছেন যেটা সব প্রবলেম হচ্ছে হ্যান্ড পেইন্ট করা, তো এরকম কি কি প্যাটার্নের কাজ আপনি পারেন আর কি কি নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য, সেটা যদি একটুখানি আমাদেরকে দেখিয়ে দিতেন এবং এক্সপ্লেন করতেন। আচ্ছা, আমি হচ্ছে হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করি, আর সর্বপ্রথম আমার শুরুটা ছিল হচ্ছে সুই সুতা দিয়ে হাতের কাজ করা। তো সেটা যখন আস্তে আস্তে করার পর কিছুটা সময় যাওয়ার পর আমি যখন কর্মী হারিয়ে ফেলছিলাম, কর্মীটা না পাওয়ার কারণে আমি আস্তে আস্তে তখন হ্যান্ড পেইন্টিং আমি হচ্ছে ব্লকের দিকে চলে যাই। তো ব্লক আমি বেশ 10-15 বছর যাবৎ কাজ করছি। তো তার পাশাপাশি আমার মনে হলো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না, বিভিন্ন কাজের ভ্যারিয়েশন এবং বিভিন্ন কাজ নিয়ে একসাথে কাজ করলে এটা আমি বেনিফিট, এবং যখন আমি বেনিফিটেড হতে থাকলাম তখন আমার মনে হলো যে না, আসলে এটা আমার একটা নেশা থেকে পেশায় চলে যায়, অটোমেটিকলি আমার ভিতরে কাজ করা শুরু করলো। তো আস্তে আস্তে আমি আসলে পেশায় চলে আসলাম। আমার শোরুমও ছিল, 2টা শোরুম ছিল, একটা আমার বাসায় ছিল, একটা আমার উত্তরায় ছিল। বাট কোভিডের সময় আমি যেহেতু সবার বড় বড় বিজনেস যারা করতেন তারাও হচ্ছে লসের দিকে চলে গেছে, এটা আসলে পরিস্থিতি সবাইকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে, তখন আমি ক্লোজ করে ফেলছি নিজের ব্যবসা। তারপরে আমি এখন অনলাইনে চলে আসছি। তো অনলাইনে আমি বিভিন্ন সেক্টরে বিভিন্ন মন্ত্রণালয়ের এক্সিবিশনগুলো করি, এসএমই ফাউন্ডেশনের এক্সিবিশন করি, প্লাস নারী ফোরামের নারী ও বিষয়ক মন্ত্রণালয়ে আমি এক্সিবিশন করি। আপু, একটু যদি আমাদেরকে দেখাতেন কি কি নিয়ে এসেছেন আমাদের জন্য আজকে। আমি চুড়িতে হ্যান্ড পেইন্ট করছি, তারপরে চুড়িতে কিছু কোন্দন, বিভিন্ন কিছু কাপড় পেঁচিয়ে এটার কাজ করছি। তারপরে আমি হচ্ছে যেহেতু অনেক আগেকার একটা ইয়ে ছিল আমাদের দেশে ট্রেডিশনাল, যাকে বলে রিক্সা পেইন্ট, এখন কিন্তু এটা হারিয়ে যাচ্ছে আমাদের দেশে। তো আমি চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু পেরেছি, আমার ক্লায়েন্টরাই বলতে পারবে বা আমার শুভাকাঙ্ক্ষীরা যে আসলে আমি পেরেছি কিনা। আমি আমার শাড়িতে রিক্সা পেইন্ট করে একটা নতুনভাবে ময়ূর দিয়ে বিভিন্ন কালার, রিক্সাতে নিশ্চয়ই আপনি দেখেই বুঝতে পারতেছেন যে দেখতে পাচ্ছেন যে এটা আসলে একটা রিক্সা পেইন্টের মতো, যে বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে রিক্সা পেইন্ট হয়। তো আমি চেষ্টা করেছি আসলে যে একটা আমার যেহেতু আমি শাড়ি পরি, শাড়িতেও যদি আমি একটা রিক্সা পেইন্ট করি কেমন হয়। তো দেখলাম যে না, ভালোই আমাকে আমার কাস্টমার সাড়া দিচ্ছে। তারপরে আমি চাদরে ব্লক করেছি। বাহ, এটাও খুব চমৎকার। আমি আসলে সব ধরনের কাস্টমার তো আসলে কালারফুলও চায়, লাইট কালারও চায়, তো সেজন্য আমি সব কালারের উপরে কাজ করার চেষ্টা করি। এটার সাথে 2টা পিলো কভার আছে এবং আলাদা এক্সট্রা আমি কুশনও করি, যদি কেউ চায় আমি তার সাথে প্রোভাইড করি। আচ্ছা, সামনে যেহেতু পহেলা বৈশাখ, যদিও রোজার মধ্যে পড়বে হয়তো বা, তারপরে চেষ্টা করেছি আর কি করার জন্য, অনেকেই চায়। এটাও ভীষণ চমৎকার। আর এটাও একটা হ্যান্ড পেইন্ট শাড়ি। বা এই শাড়িটা খুবই রিফ্রেশিং দেখতে, একটা শরৎ শরৎ বিষয় আছে শাড়িটার মধ্যে, তাই না? এখন তো আসলে মানুষ পহেলা বৈশাখ মানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের প্রোডাক্ট পড়তে চায়। আর তার সাথে আমি কাঠের উপরও হ্যান্ড পেইন্টিং করে গলার, তারপরে কানের জিনিসও মানে তৈরি করছি।
আর আমি সব সময় আমি যে কোনো প্রোগ্রামে যাই না কেন চেষ্টা করি আসলে নিজে যেহেতু তৈরি করি, আমার যেহেতু হাতের একটা স্পর্শ আমার ফেব্রিক্সে আছে, তো সেহেতু আমি ওই জিনিসগুলাই পরার চেষ্টা করি, যে অন্তত সবাই জিজ্ঞেস করলে বলতে পারি খুব গর্ব করে যে এটা আমার নিজের তৈরি কাজ। একদম, বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপু। পুনম কাজী আপু আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং তিনি ওনার নিজের প্রোডাক্ট সম্পর্কে, নিজের সম্পর্কে অনেক গল্প আমরা শুনলাম। আর আজকে যে দুজন আমাদের সাথে আছেন ডায়েটিশিয়ান, এবং আমরা শিওর যে আপনার গল্পটা মনোযোগ দিয়ে শুনেছেন উনি কি বলেছেন, রাইট? তো ওনার গল্প থেকে কিন্তু দুজনকে দুটো প্রশ্ন করবো, এই দুটো হচ্ছে কুইজ, এবং এই প্রশ্নের উত্তর সঠিক হলো কিনা এটার বিচারক কিন্তু পুনম আপু, ঠিক আছে? আচ্ছা, তো দুজনকে দুটো প্রশ্ন করবো, কাকে দিয়ে শুরু করবো? করেন। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি, এর আগে আপুকে দিয়ে শুরু করেছিলাম। রেবেকা আপুর কাছে প্রশ্ন, পুনম আপু উনি তো অনেকদিন ধরে কাজ করছে, নিজের মতো করে কাজ করছে, এবং আমরা কিন্তু শুরুতে বলেওছে যে ওনার পেজের নামটা কি, আপনাকে বলতে হবে আপুর পেজের নাম কি। আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, রীতি এই টাইপের কিছু, নামটা না, এটা কিন্তু বলে দেওয়া যাবে না। আমার ধারণা আপু মনে হচ্ছে একটু চোখ চাওয়াচাই করছে, এদিকে পুনম আপু হাসছে। খুব আস্তে করে বলেছিল ওনার নামটা। না না না, আমি অনেক জোরে জোরে কথা বলেছি আপু, রেবেকা আপু। আমি কিন্তু নামটাও মুখস্থ করে ফেলেছি আপনার। এবং আমি কিন্তু বলেছি শুরুতে। আচ্ছা, আমরা অন্য উঠতে চলে যাই নাকি? না, কিন্তু এই প্রশ্নের জন্য আপনাকে উত্তর দিতে পারবো না। পেজের নামটা হচ্ছে যে অনেক, তখন মনে একটু একটা রঙের নামে নাম, আমি একটুকু হিন্ট আপনাকে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা নাম। রঙের নাম, রঙের নামে নাম। আচ্ছা আপু, আপনাকে উনি তো পারলেন না, আপনি কি ওনাকে কোনো নম্বর দিতে চান? আচ্ছা, মানে খুব পছন্দ করে এটা রংটা, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে এই রংটা, সেরকমই। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হচ্ছে এটা ওর জন্য আমরা নম্বর দিতে পারবো না আপুকে, কিন্তু আপনি উত্তরটা বলে দেন পুনম আপু। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে আমি পুনম কাজী, ওনার ওনারা পিঙ্কি বুটিক্স। পিঙ্কি, হ্যাঁ, পরে মনে হলো পিঙ্কি বুটিক্স ছিল সঠিক উত্তর। পেজের যে লোগোটা একটা ড্রেসের ছবি, সেটা পিঙ্ক কালারের। আচ্ছা, রেবেকা আপু খুবই দুঃখিত, আপনাকে 10 পয়েন্ট দিতে পারলাম না। তো এই রাউন্ডে আপনার টোটাল সংগ্রহ হচ্ছে 10। তো এবার আমরা চলে যাব স্মৃতি আপুর কাছে। তো স্মৃতি আপুর জন্য প্রশ্ন, কঠিন প্রশ্ন করবো নাকি সহজ প্রশ্ন করবো? ঠিক সহজই করি না? আচ্ছা, কারণ আপু তো অনেকগুলো মিডিয়ামে কাজ করে উনি বলেছিলেন, তো ওনার শুরুটা ছিল কোন কাজ দিয়ে? সুই সুতার কাজ। তারপরে ছিল হলো সুই সুতার পরে ব্লক, দেন হলো হ্যান্ড পেন্ট, এরপর অ্যাপ্লিক, তারপর হচ্ছে হ্যান্ড পেন্ট, রাইট? না, হ্যান্ড পেন্ট দেন অ্যাপ্লিক বলেছেন। অ্যাপ্লিক কাছাকাছি। আচ্ছা, কিন্তু হাতের কাজ, সুতোর কাজ, সুতোর কাজ, ঠিক আছে উত্তর? হ্যাঁ হ্যাঁ, শিওর। 10 নম্বর দিব? হ্যাঁ, অবশ্যই। ওকে, স্মৃতি আপু 10 নম্বর পাচ্ছেন। আচ্ছা, স্মৃতি আপুর জন্য একটা হাততালি দিই আমরা। তো দুটো রাউন্ড শেষে স্মৃতি আপু আপনার সংগ্রহ হচ্ছে 20 পয়েন্ট, এবং রেবেকা আপু আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না, আপনার পয়েন্ট হচ্ছে 10 পয়েন্ট। তো পুনম আপু, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আপনার কাজগুলো সত্যি খুব সুন্দর। স্পেশালি রিক্সা পেনটা আমার খুব ভালো লেগেছে, সামনে যে সাদা শাড়িটা, এটা ভীষণ সুন্দর। এবং আপনি এখন অনলাইনে বিজনেস করছেন, আমি শিওর যে আজকে যারা দেখছেন তারা পিঙ্কি বুটিক্স এই পেজটি খুঁজে বের করবেন, যেখানে পিঙ্ক কালার একটা জামার ছবি দেওয়া আছে, এবং সেখানে গেলে আপনি দেখতে পাবেন পিঙ্কি আপুর চমৎকার সব কালেকশন। তো উইশিং ইউ অল দ্য বেস্ট, আশা করছি আবারও দেখা হয়ে যাবে। আপনার যে যায়ের গল্প করলেন, সে যাকে কোনো একটা সময় নিয়ে আমাদের স্টুডিওতে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন আপু। সবাইকে আমাকে এত মানে সুন্দর একটা জায়গায় সুন্দর কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো সেই সাথে সাথে আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল দর্শক, আমি জয়ী আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়ারবিজ। সঙ্গে থাকুন, ফিরছে একটা বিরতির পর। আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। গার্লস পাওয়ার দেখছেন, জয়ের সাথে দুজন ডায়েটিশিয়ান আপুর সাথে গল্প করছিলাম, এবং মাঝখানে আমাদের সাথে পুনম আপু ছিল। তো এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, এবং এই পার্টে কিন্তু কুইজ রয়েছে দুজনের জন্য দুটো, এবং এই পার্টকে আমি বলি হচ্ছে বাজি উল্টে যাওয়ার পর্ব। কারণ এই পর্বে যে কুইজটা দুজনের জন্য থাকছে, সঠিক উত্তর দিলে 30 পয়েন্ট, যদি ভুল উত্তর দিয়ে যান তাহলে সেক্ষেত্রে -15 পয়েন্টস। তার মানে কি হতে পারে, যদি স্মৃতি আপু ভুল উত্তর দেয় তাহলে স্মৃতি আপুর হয়ে যাবে 5 পয়েন্ট, আর যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনার পয়েন্ট হয়ে যাবে 40 পয়েন্ট, তার মানে আপনি জিতে যাবেন। ঠিক আছে? আমি চাই।
জানি না কি হবে, দেখা যাক কি হয়। তবে সেই কুইজে যাওয়ার আগে যে গল্পে আমরা ছিলাম আসলে একদম, যেহেতু আমরা ডায়েট নিয়ে অনেক রকম গল্প করছিলাম, যেহেতু আমরা বলছিলাম যে এখন তো আমরা সবাই গুগল দেখে ফেসবুক দেখে আমরা অনেক কিছু মনে করি, মানে নিজে অনেক কিছু জানি। তো এগুলোর আম শিওর যে অনেক রকম সাইড এফেক্ট আছে, কারণ না জেনে অনেক কিছু করে। তো সেটা নিয়ে সিতাপুর সাথে অফলাইনে কথা হচ্ছিল আমার, তো সেটা যদি আবার একটু বলেন সিতাপুর। আমরা বর্তমান অনেকেই অনেক কিছু বলে, একটা দিক হয়তো বলে, কিন্তু তারা এত ভুল করে ডায়েটে। যেমন আমি একদম খুব সিম্পল বলে, আমাদের হসপিটালের কুক, সে আমার কাছ থেকে, আমি একটা ভিডিও করেছিলাম যে থাইরয়েড কিভাবে রেগুলেটেড হয়, তো ওখানে আমি বলেছিলাম যে হ্যাঁ থাইরয়েড বা ডাবের পানি খেতে হবে। তো উনি এটা দেখেছেন, দেখে ওই ডাবের পানি একটানা খাওয়া শুরু করেছেন, কিন্তু ওনার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল, তো উনি ওটা মাথায় না রেখে রেগুলার ডাবের পানি খাচ্ছে। তো ইউরিক অ্যাসিড সামান্য বেড়ে গেল 1 মাস পর। তো উনি আমাকে যখন জিজ্ঞেস করলো যে ম্যাডাম আমি তো এটা আপনারটা দেখেই শুরু করেছিলাম, বাট এখন তো আমার বেড়ে গেল, আমি বললাম আমি তো আপনাকে বলিনি যে ইউরিক অ্যাসিড সহ আপনি এই কাজটা করবেন। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা এই জিনিসটা স্কিপ করবেন, কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন তাহলে ডেফিনেটলি উত্তরটা পেয়ে যেতেন। আপনি ভিডিও দেখে করেছেন, আপনি একটা ভুল পদ্ধতিতে গিয়েছেন। এরকম অনেক পেশেন্ট আছে যারা ভিডিও দেখে নিজেকে মনে করে যে হয়তো এটা জিনিস ভালো, তার জন্য নাও ভালো হতে পারে। যেমন একজন কিডনি রোগী যদি কাঁচা শাকসবজি ফলমূলের জুস খেতে থাকে, বা বিটরুট অনেকেই খায়, অথবা দেখা যায় যে বিভিন্ন ফ্রুট একসাথে মিক্সড করে, বা বিভিন্ন ইয়াগুলো ফ্রুট জাতীয় জিনিসগুলো যেগুলো ভালো, হ্যাঁ ভিটামিন সি টাইপ, এগুলো খেয়ে নিল অনেক বেশি, তাহলে তার অবশ্যই হার্ম হতে পারে। অনেকেই অনলাইন দেখে ডায়েট করে, এটাও ভুল পদ্ধতিতে চলে যায়, কারণ তার শরীরের জন্য যে ওই ডায়েটটা পারফেক্ট কিনা সেটা কিন্তু সে জানে না, যার কারণে তার ক্ষেত্রেও কিন্তু হিতে বিপরীত হয়। অনেকে চুল পড়া নিয়ে আসে যে না বুঝে যে ঠিক আছে আমার একটু শুকাতে হবে, কার্ব পুরোপুরি বন্ধ করে দেয়, অথবা দেখা যায় যে সারাদিন কিছু না খেয়ে ডায়েট করে, মাথা ঘুরিয়ে পড়ে যায় বা অন্যান্য কমপ্লিকেশন হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তো আমি বলবো যে অবশ্যই যদি ডায়েট করে অথবা জানার প্রয়োজন থাকে, অবশ্যই একবার হলেও একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে বা নিউট্রিশনিস্টের কাছে যেতে, আশেপাশে যে আছে, তাহলে সে তাকে একটা ভালো গাইডলাইন দিবে। সবকিছু ভালো মানে আমার শরীরের জন্য সবকিছু ভালো হবে বিষয়টা সেরকম একদমই না। আচ্ছা, একটা বিষয় আমি শুনেছিলাম যে আপনাদের কাছ থেকে কনফার্ম করতে পারবো, সেটা হচ্ছে যে মানে যে আপনার শরীরে কিসের ঘাটতি, সেটা হচ্ছে সেই রঙের ফল বা ফ্রুটস খেলে সেটা মানে তার মধ্যে সেরকম একটা ভিটামিন থাকে, এই মানে বিষয়টা কি এরকম? আসলে এরকম না, মানে বিশেষটা কি আমাদের শরীরে যেটার ঘাটতি হয়, আমাদের যেমন আপনি বলছিলেন যে অনেকগুলো সবজির কালার গুলো মিক্স করে খেতে, একই সবজি না কিনে। এটার কারণ হলো যদি কালারফুল খাই তাহলে আমরা অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। রাইট, ওটার কথা শুধু না, আমাদের যেটা ঘাটতি হবে দেখবেন এটার আসক্তিও বেশি হয়। সো ওই দিকে তখন একটু টেস্ট করি, সব ক্ষেত্রে এক হয় না। অনেকে যখন ঘাটতি হয় মাল্টিভিটামিন নিয়ে নেয়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি মাল্টিভিটামিন নিয়ে তার জানেও না যে কোনটাতে তার ঘাটতি হচ্ছে। একটু প্রয়োজনে পরামর্শ নেন একজন ডায়েটিশিয়ানের কাছে বা একজন ডক্টরের কাছে যান, যে একটু পরামর্শ নিয়ে নেন, গেলেই যে ওষুধ ধরিয়ে দিবে তা তো না। আর আমাদের ঔষধ ভিত্তি তো একটা আছে যে ওষুধ বেশি খাবো না, আবার অনেক সময় দেখা যায় ফার্মেসি থেকে গিয়ে অযথায় এমন কিছু ওষুধ নিয়ে আসছে যেটা তার জন্য হার্মফুল। যাই হোক, একটু যদি কেউ জেনে বুঝে বা একজন এক্সপার্টের আন্ডারে গিয়ে যদি কাজটা করে, তাহলে কিন্তু তারা ভুল পদ্ধতিতে যায় না। এই জিনিসটা সবার লক্ষ্য রাখা। আর একটা বিষয় আমি জানতে চাই যে একটা মেয়ে, বা আমি যদি আমার কথা ধরি, যে কোন মুহূর্তে আসলে ধর এমনিতে আমি ঠিক আছে, দেখা যাচ্ছে ঘুম অনেক সময় ঠিকঠাক মতো হয় না, অনেক সময় হঠাৎ করে একটা স্কিনের প্রবলেম হয়, হঠাৎ কিংবা চুল পড়ে যাচ্ছে, কিংবা অনেক রকম অসুবিধা হয়, কিংবা উইক ফিল করছি, কোন সময়টা আসলে একটা মানুষের ফিল করা উচিত যে না আমার এক্ষুনি ডক্টরের কাছে যাওয়া উচিত? আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ যদি ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে, অর্থাৎ এই যে আপনি বললেন যে কালারের কেন গুরুত্ব, আসলে আল্লাহ তাআলা প্রতিটা খাবারকে অ্যাজ এ মুসলিম আমাদের জন্য যেগুলো হালাল করেছে, আমরা যদি প্রতিটা কালার থেকে খাবার রাখি, প্রতিটা ফুড গ্রুপ থেকে খাবার রাখি, তাহলে কিন্তু আমাদের নিউট্রিশনের ডিফিসিয়েন্সি হয় না। আচ্ছা, আমরা তো বেশিরভাগ সময় নিউট্রিশন আসলে কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে শিশু স্বাস্থ্য নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, গর্ভবতী মাদেরকে নিয়ে আমরা অনেক বেশি সচেতন, কিন্তু আমি বলবো যে যদিও নারীদেরকে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়াই বলতে পারি, তারপরে এই ক্ষেত্রে হয়তো ছেলেদেরকে আমরা একটু হলেও ইগনোর করি। মানে ছেলেদের হেলথ নিয়ে, ওদের পুষ্টি নিয়ে কিন্তু খুব একটা আলাপ বা খুব একটা সোশ্যাল ওয়ার্ক বা সচেতনতা তৈরি খুব একটা কিছু দেখি না। তো সেরকম কি কিছু আছে? বা একটা ছেলের মানে ছেলের জন্য যদি আপনি পুষ্টি নিয়ে কথা বলেন, কি বলবেন? সিতে আপু বলেন। একটা ছেলের জন্য পুষ্টি নিয়ে কথা বলে তার ওভারঅল ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখবেন খুব বাইরের খাবার খায়। ইদানিং প্রচুর আমরা পাই ফ্যাটি লিভার।
এটা খুবই কমন। সে কিন্তু ফ্যাটি লিভার সমস্যা নিয়ে, একটা মেয়ে যতটুকু ইগনোর করে নিজেকে যে একটা সমস্যা হলে ডক্টরের কাছে যায় না, বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা তা না। দেখবেন ছেলেরা অল্প অসুস্থ হলেই কিন্তু সে ডক্টরের কাছে যায়, আমি হেলথ চেক আপ করতে দেখি বা আদার্স, তাহলে তারা ওই রোগটা নির্ণয় করে ফেলতে পারে। যার কারণে এমন না যে ডায়েটিশিয়ানের কাছে যায় না, আসে, আমাদের কাছেও আসে। যেমন যে ছেলেটার হয়তো ওজন কম, তারা ওজন বৃদ্ধির জন্য আসছে, যে ছেলেটার হয়তো ওজন বেশি, সে ওজন কমানোর জন্য আসছে, যার ডায়াবেটিস বা ফ্যাটি লিভার ধরা পড়ছে, তারা কিন্তু সেগুলো নিরাময়ের জন্য আমাদের কাছে আসছে। ছেলেদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে হোটেলে খাবারটা বেশ পছন্দ, নাস্তার সাথে নিহারি খাচ্ছে। আমরা মনে করছি যে এটাতে অনেক বেশি ক্যালসিয়াম আছে, আসলে তা না। এই যে গরুর পায়া টাইপের, ভুড়ি টাইপের যে খাবারগুলি রোজ খাচ্ছে, এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে একটা সময় তার ট্রান্সফ্যাটগুলি তার বডিতে যেয়ে কিন্তু তার অল্প বয়সে কোলেস্টেরলের অসুস্থতা হচ্ছে বা প্রেশার ধরে আছে। আবার হয় কি যে সচেতন, আমরা কবেই প্রেশার চেক করি, মনে করি যে হয়তো আমার বয়স তো 40 এখন হয়নি, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 25 হয়ে গেলে অবশ্যই তাকে মাঝে মাঝে এই ইয়েগুলো করতে হবে, তাকে হেলদি লাইফস্টাইলে চলে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সারসাইজ ইনক্লুড করা, এবং সবচেয়ে বেশি যেটা করে রাতের খাবার অনেক রাতে খায়। আমাদের তো এটা অভ্যাস যে আমরা রাতের খাবার অনেক আরামে 11টা 12টা 1টা 2টার সময় খেয়ে ঘুমিয়ে যাওয়া আরেকটা সমস্যা। হেলদি লাইফস্টাইলের ক্ষেত্রে মানে এক্সারসাইজ বা এই বিষয়টা কতখানি জরুরি আসলে, এবং কোন বয়সে সবচেয়ে বেশি জরুরি? অবশ্যই এক্সারসাইজ খুবই জরুরি। বাচ্চাদের ক্ষেত্রে তো ন্যূনতম 2 ঘন্টা হ্যাভি অ্যাক্টিভিটি, আমি বলেই দিই যে ন্যূনতম 2 ঘন্টা হ্যাভি অ্যাক্টিভিটি। শহর অঞ্চলে অনেক সময় দেখা যায় যে অনেক খেলার মাঠ পাওয়া যায় না। যদি কেউ খেলার সাথে জড়িত হতে পারে, বিভিন্ন ইনডোর খেলার আছে, যেমন ব্যাডমিন্টন হতে পারে বা আদার্স যে ফুটবল টুটবল, তাহলে গুড ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটাও হয় না। সেক্ষেত্রে আমি বলি ঘরে দড়ি লাফ খেলতে পারেন, অথবা যদি একটু কেউ ক্যারাটে শিখতে চান সেটা খুব গুড একটা অপশন হতে পারে, বা একটু সাঁতার করতে পারেন, কোনোভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, অথবা ইয়োগা বা জুম্বা করা। একটা বিষয় কি, বাচ্চাদের আমরা বলি যে যখন বাচ্চারা এভাবে বাড়বে তখন এভাবে খাটো হয়ে যাবে, তার মানে হচ্ছে যে মানে একটু খোলা জায়গায় তাদেরকে দৌড়াতে দেওয়া, হাঁটতে দেওয়া, খেলতে দেওয়া। এটা কিন্তু দেখবে যে আমরাও যদি খেয়াল করি যে আমাদের নিজেদের বাচ্চারা ধাম করে বেড়ে যায়, হ্যাঁ, এবং হাড়ের গঠনটা শুধুমাত্র যে নিউট্রিশনের উপর নির্ভর করে তা কিন্তু না, সূর্যের রোদ দরকার, সাথে সাথে এক্সারসাইজ গুলো অনেক দরকার আমাদের। হ্যাঁ, লম্বার বিষয়টা মানে প্রত্যেকটা প্রাণীর জন্য যা দরকার সেটা কিন্তু প্রকৃতির মধ্যেই আছে। সেটা কি আমরা অসুস্থ হলেই হাঁটতে যাই, মানে কি ডায়াবেটিস হয়েছে হাঁটতে যেতে হবে, প্রেশার আনকন্ট্রোল হাঁটতে, আমরা এটা আগে থেকেই যদি করি তাহলে কিন্তু আমাদের ওই যে রোগটা ধরার কথা ছিল 40-এর পরে, যে সেটা হয়তো 40-এর আগে ধরে বছর আগে সেটা একটা বড় একটা হচ্ছে বিষয়। একটা হচ্ছে যে আমাদের মুভমেন্টটা একেবারেই কম থাকার কারণে এখানে কিন্তু আমাদের ওজনটাও কন্ট্রোলে আসতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি অ্যাক্টিভিটি কমিয়ে দিবেন, আপনার রাতের ঘুমটা স্বাভাবিকভাবে হবে না। অ্যাক্টিভিটিস কমার কারণেই কিন্তু হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো বেশি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু জানলাম। আমাদের প্রায় সময় শেষ, তবে শেষ করার আগে অবশ্যই আপনাদের জন্য কুইজ আছে। তবে সেই কুইজে যাবার আগে গত পর্বে কুইজের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন আমি একবার বলছি, এবং সেই সাথে সাথে জানিয়ে দিব সঠিক উত্তর এবং কে হয়েছেন সঠিক উত্তর দিয়ে বিজয়ীতে। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তো সবার উত্তর অবশ্যই আমরা দিতে পারিনি, সেখান থেকে আমরা বেছে নিয়েছি একজনকে, যিনি হচ্ছেন গত পর্বের কুইজ বিজয়ী। তো কুইজ ছিল 21শে ফেব্রুয়ারিকে কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা ছিল কুইজ, আর সঠিক উত্তর হচ্ছে 1999 সাল। আমি আবার বলছি যে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তো সেখান থেকে আমরা একজন বিজয়ী বেছে নিয়েছি, এবং যিনি গত পর্বের কুইজ বিজয়ী তিনি হচ্ছেন, এবং তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এখন আমি জানিয়ে দিব এই পর্বের কুইজ, এবং তারপর চলে যাব আমাদের আজকের যে দুজন অতিথি আছেন তাদের সাথে কুইজ খেলতে। তো এই পর্বে যেটা কুইজ সেটা হচ্ছে কমলা রঙের ছোট ফল, টক মিষ্টি তার স্বাদ, ভিটামিন সিতে ভরপুর, রোগ করবে বাদ। এটা কি ফল বা এটা কি? আমি আরেকবার করছি কুইজটি, প্রশ্নটি, কমলা রঙের ছোট ফল, টক মিষ্টি তার স্বাদ, ভিটামিন সিতে ভরপুর, রোগ করবে বাদ। এটা কি বা কি ফল? এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আমাদের গার্লস পাওয়ারের যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে যান, সেখানে কুইজটি দেয়া থাকবে, এবং এখানে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক উত্তর কি। যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে বেছে নিব এই পর্বের বিজয়ী। তো আজকে আমাদের সাথে যারা অতিথি রয়েছেন স্মৃতি আপু এবং রেবেকা আপু, তাদের সাথে কুইজ খেলে ফেলি। আপনি একটু মনে করে দিই, স্মৃতি আপু আপনি টোটাল পয়েন্ট আছে আপনার 20, এবং রেবেকা আপু আপনার আছে 10, ঠিক আছে? আর এই পর্বে তো আমি বলে দিয়েছি বাজি উল্টে যেতে পারে। 30 নম্বর হচ্ছে সঠিক উত্তরের জন্য, যদি কেউ ভুল উত্তর দেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে -15।
কিন্তু এক্ষেত্রে একটা বিষয় উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, আপনি পাস করতে পারবেন না, মানে ভুল হলেও আপনাকে উত্তরটা দিতেই হবে। ঠিক আছে, কাকে দিয়ে শুরু করব? করেন, সমস্যা নেই। আপনাকে দিয়ে শুরু করি, করবো? হ্যাঁ। আচ্ছা, ওকে। রেবেকা সুলতানা আপু, আপনার জন্য এই পর্বের কুইজ, যেটা উত্তর যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং 30 পয়েন্ট পেলে আপনি হয়ে যেতে পারেন আজকের বিজয়, এবং আপনার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো ধাঁধা হচ্ছে, মাছ মাংস ডিমে দুধে আমি থাকি সমৃদ্ধ, শক্তি যোগায় মাসেল গড়ি, কি নামে আমি প্রসিদ্ধ? আরেকবার বলি। মাছ মাংস ডিমে দুধে আমি থাকি সমৃদ্ধ, শক্তি যোগায় মাসেল গড়ি, কি নামে আমি প্রসিদ্ধ? প্রোটিন। প্রোটিন, ওকে। কনফিডেন্ট আপনি? আপনি মাথা টাকছেন? প্রোটিন, ডেফিনেটলি। যদি এটা সঠিক উত্তর দেন রেবেকা আপু, তাহলে আপনার পয়েন্ট হয়ে যাবে, আগে আপনি 10 পয়েন্ট ছিল 40, আর যদি আপনি ভুল উত্তর দেন তাহলে হয়ে যাবে -15, মানে আপনার পয়েন্ট হবে -5। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। বলার সম্ভাবনা নাই, এত কনফিডেন্ট? ওকে, আচ্ছা, আমরা একটু জেনে নিই যে উত্তরটা সঠিক হয়েছে কিনা। একদম সঠিক উত্তর, 40 পয়েন্ট। এবার মনে হচ্ছে না আপনি একটু জিতে যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই। না, আমরা যাই হোক, জিতলো কি আর হারলে কি? না, কিন্তু আপনি যেটাই বলেন না কেন আপুরে বা রেবেকা আপু, সেটা হচ্ছে আমরা যত বড়ই হয়ে যায় না কেন, বুড়োই হয়ে যায় না কেন, ছোট্ট একটা গেম, একটা খেলা কিন্তু একটা মজা, মানে গিফট কত দামের ইট ডাজন্ট ম্যাটার, একটা চকলেট হতে পারে, তাই না? সামিটে আমরা দুজনে আবার পাজেল খেলছিলাম। আমরা প্রায় এগুলো করি, কারণ তো যাই যে জিতুক না কেন ওই প্রাইসটা তো আমাদের ঘরেই আছে। সেটাই মজা না। সেটাই, যে জিতুক পারফেক্ট ইলেকট্রনিক্সের গিফট আমাদের ঘরেই যাবে। আচ্ছা, এবার হচ্ছে স্মৃতি আপু, আপনার জন্য হচ্ছে প্রশ্ন করছি, ওকে? রেডি আপনি? সঠিক উত্তর দিলে 30 পয়েন্ট, ভুল উত্তর দিলে -15। প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু নোনা খাবার, তবে লাগে কম, বেশি খেলে শরীর খারাপ, অল্পে ডাকে জম। অল্পে ডাকে জম, লবণ। একটু ভেবে বলেন। আমি আবার বলি, আমি কিন্তু নোনা খাবার, তবে লাগে কম, বেশি খেলে শরীর খারাপ, অল্পে ডাকে জম। লবণই মনে হচ্ছে? আচ্ছা, ওকে, আপনার উত্তর আমি নিয়ে নিলাম লবণ। আপু, আপনার কাছে কি মনে হয় যে এটার উত্তর কি হতে পারে? আমি কিন্তু নোনা খাবার, তবে লাগে কম, বেশি খেলে শরীর খারাপ, অল্পে ডাকে জম। লবণ দিয়ে তৈরি খাবারই বোঝানো হচ্ছে, কিন্তু স্পেসিফিক ভাবে যদি বলা যায় সেক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, আমি আর কনফিউজ না করি দুজনকে, ওকে? আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে লবণ। লবণ একদম সঠিক উত্তর। তাহলে আপনার পয়েন্ট কত হলো? 40 + 20 60। না, 20 ছিল আর 30। ও 30, হ্যাঁ 50। ওকে, তো আজকে আমাদের পর্বের বিজয়ী হচ্ছে স্মৃতি আপু। স্মৃতি আপু, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। কিন্তু আপু যেমনটা বললো, যে জিতবে এই গিফটটা আপনাদের ঘরেই যাবে। তো আমি একটু যে দুজন বিজয়ী তাদের জন্য পুরস্কার দিতে চাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন, কিন্তু মানে বিজয়ী না হয়ে যাবেন তেমন তো হতে পারে না, তাই পুরস্কার রয়েছে দুজনের জন্যই। ঠিক আছে, তো আজকে আমাদের রানার্স আপ হয়েছেন রেবেকা আপু। তো রেবেকা আপুর জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে চমৎকার একটি ফ্লাক্স, লম্বা সময় কাজ করেন, আমি শিওর যেটা আপুর খুবই কাজে লাগে। থ্যাংক ইউ। হয়ে গেছে। এবং আমাদের আজকের বিজয়ী স্মৃতি আপুর জন্য থাকছে একটা রুম হিটার। আমি শিওর এটা সবসময় কাজেই লাগে, স্পেশালি শীতকালে। চলে গেল যেটা। থ্যাংক ইউ। ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এটা হচ্ছে আজকে আমাদের প্রথম পুরস্কার। আর দর্শক, আজকে যারা আপনারা দেখলেন, অবশ্যই আপনিও পার্টিসিপেট করে জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেজন্য কি করতে হবে? জয়েন করতে হবে আমাদের গার্লস গ্রুপে। গার্লস পাওয়ার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে, সেখানে আজকের পর্বে কুইজ দেওয়া আছে। সেই কুইজের সঠিক উত্তর দিলে সেখান থেকে আমরা বেছে নিব লটারি করে একজনকে, যার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটি গিফট হ্যাম্পার। তো কুইজ খেলতে থাকুন, আর কোনো একদিন হয়তো আপনার সাথে আমার এখানেও দেখা হয়ে যেতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, আর সবসময় চেষ্টা করুন পাশে যে নারীটা আছে তাকে সাপোর্ট করতে, সেটা তার কাজে হোক, মোরালি হোক, বা যে কোনো ভাবে হোক না কেন। কারণ যখনই আমরা কাউকে সাপোর্ট করি, সেটা কিন্তু আমাদের মধ্যে একজনের শক্তির সঞ্চয় করে। তো সেটা আসলে সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় পাওয়ার। গার্লস পাওয়ার সবসময় এগিয়ে চলুক সামনে। ভালো থাকবেন, আবার দেখা হবে।